আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অনেক অনেক ধন্যবাদ শিলা আপা। কফিটা এই মুহূর্তে আমার যে কতটা প্রয়োজন ছিল তা তোমায় বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ। শিলার আত্মা শুকিয়ে এলো ভয়ে। শাবাব কফিটা মুখে নিলে সর্বনাশ হয়ে যাবে। কি করে কফিটা তার থেকে নেওয়া যায় ভাবতে ভাবতেই চাপা আর্তনাদ করে বলে উঠল, তুমি খাবে কফি? আমি আরেকটা বানিয়ে নিয়ে আসি। শাবাব ভাবলেশীন ভাবে বলে উঠল, আমার তো আর প্রয়োজন নেই, তুমি বরং হীরের জন্য আরেক মগ নিয়ে আসো। শাবাবের হঠাৎ উপস্থিতিতে তরি স্বস্তি পেলেও রাগে ফুঁসে উঠল হীর। নিজের কফি ফেরত পেতেই প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, তুমি আমার কফি কেন নিলে? প্রয়োজনে তুমি তো রুবিকে দিয়ে আরেক মগ বানিয়ে আনতে পারতে। হীরের কথায় শাবাব ডোন্ট কেয়ার ভাব নিয়ে রইল। তরি দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কফিটা দেখতে অসাধারণ লাগছে। আই থিঙ্ক খেতেও অসাধারণ হবে। তোমার খেতে ইচ্ছে হলে লজ্জা পাবে না ডিয়ার। শিলা আপাকে বলবে, উনি তৎক্ষণাৎ তোমাকেও বানিয়ে দেবে। শাবাবের কাণ্ডে রাগে দুঃখে কান্না পেয়ে গেল হীরের। এদিকে সে তার কফি কেড়ে নিয়ে তাকে সরি না বলে উল্টে তরিকে অফার করছে। নাম্বার 1 শয়তান, পাষাণ লোক একটা। শাবাবের এহেন কাণ্ডে তরি জোরপূর্বক হাসছে। অন্যদিকে ভয়ে শিলার তো 12টার ঘন্টা বেজে যাচ্ছে। না পারছে বারণ করতে আর না পারছে কেড়ে নিতে। সব দিকেই তো সন্দেহের তীর রাখা আছে। যে কোনো ভাবে যে কোনো দিক থেকে ছুটে আসতে পারে সেই তীর। শাবাব কফিটা নিয়ে যেতে যেতে ডায়াল করলো ইভানের নাম্বারে। শাবাব তার পুরো টিমকে তার বাসায় আসার আদেশ দিল। অতঃপর কফিটা নিয়ে নিচের রুমের দিকে হেঁটে গেল। আজ এর একটা এসপার নয় উসপার করতেই হবে। শাবাব সিঁড়ি পেয়ে খুব সাবধানতার সহিত উঠতে লাগলো। পেছন থেকে 3 জোড়া চোখ তাকে দেখে চলেছে। এক জোড়া চোখ নিশ্চিন্ত চাহনিতে তাকিয়ে আছে, আর এক জোড়া চোখ বিরক্তি আর রাগ নিয়ে তাকিয়ে আছে, আর অন্য জোড়া তাকিয়ে আছে আতঙ্কিত চাহনিতে। আজ যে তার আর বাঁচার পথ নেই তা সে খুব ভালো করেই আন্দাজ করতে পারছে। ভেতর ভেতর শিলা ছটপটিয়ে মরছে। এমন সময় মনিকাকেও আশেপাশে দেখছে না সে। এমন করে শাবাবকে আটকাবে বুঝতে পারছে না। তবুও বুকে বল দিয়ে শাবাবের পেছন পেছন ছুটল সে। সব মিলিয়ে হয়েছে মহা মুশকিল। কফিটা এমন ভাবে চাইতে হবে যেন শাবাবের সন্দেহ না হয়। যদি কোনোভাবে সন্দেহ হয়েও থাকে তবে নির্দ্বিধায় তার প্রাণনাশ ঘটিয়ে ছাড়বে শাবাব নিজেই। এমন সময় দ্রুত পায়ে সিঁড়ি থেকে নেমে আসতে লাগলো মনিকা। শাবাবের হাতের সাথে ইচ্ছে করেই নিচের হাতে ধাক্কা দিয়ে নিচে পড়ে যাওয়ার প্রশংসনীয় নাটক করল সে। শাবাব আকস্মিক ঘটনায় ভরকে গেলেও কফিটাকে ধরে রাখার প্রাণপণ চেষ্টা করল, কিন্তু শেষ অবধি কোনোটাই রক্ষা হলো না। সে নিজেও পায়ে স্লিপ কেটে 2 সিঁড়ি ডিঙিয়ে নিচে পড়ে গেল। উপর থেকে নিচে পড়ে যাওয়ায় সে আর নিজের ব্যালেন্স কন্ট্রোল করতে পারল না। তার পিছনে থাকা শিলা শাবাবকে পড়ে যেতে দেখে সরে গেল। সে নিজের মতোই নাটক চালিয়ে মনিকাকে ধরল। অবশেষে ব্যাপারটা এমন দাঁড়ালো যে শিলা মনিকাকে বাঁচাতে গিয়ে শাবাবকে বাঁচাতে পারল না। শাবাব নিচে পড়ে ডান পায়ে আর বাঁ হাতে ভালোই ব্যথা পেল। ব্যথায় বেচারা গুটিয়ে গিয়ে অন্য হাতের সাহায্যে ব্যথা হাত আর পা চেপে ধরে কুকিয়ে উঠল। হঠাৎ সিঁড়িতে কারোর পড়ার শব্দ পেতেই স্তব্ধ হয়ে গেল বাড়িঘর। উপস্থিত সবার মাঝে নীরবতা বিরাজ করল কয়েক সেকেন্ডের জন্য। সবাই চমকে উঠে সিঁড়ির দিকে দৌড়ে যেতেই দেখল শাবাব নিচে পড়ে আছে। যা দেখেই সবার চেতনা হারিয়ে গেল। মনিকা শাবাব বলে চেঁচিয়ে উঠে তৎক্ষণাৎ তাকে ধরল। হীর, সানিয়া, এশা, মিলি, তরি এক এক করে সবাই গিয়ে ধরল শাবাবকে। হীরের মনটা কেঁপে উঠল বারবার। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল! বাইরে চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে ছুটে এলেন নাজমা বেগম। ততক্ষণে সবাই মিলে শাবাবকে দাঁড় করালো, কিন্তু শাবাব দাঁড়াতে পারছে না। দাঁড়াতে গিয়েও পা ভেঙে বসে পড়তে হচ্ছে। অসহ্য রকমের ব্যথা আর রাগে তার পুরো মুখে রক্তমুখো হয়ে উঠেছে। তরি রাগে ফুঁসতে লাগলো ভেতর ভেতর। মনিকা আর শিলাকে শাবাবের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখে তার আর বুঝতে বাকি রইল না এখানে ঠিক কি হয়েছে।
কারোর সন্দেহ না হোক এমন ভান করেই মনিকা শাবাবকে বারবার প্রোটেক্ট করার চেষ্টা করছে। নাজমা বেগম ভয়ার্থ দৃষ্টিতে বারবার সবার মুখপানে তাকাতে লাগলো। ছেলের এই দশা দেখে শুকনো মুখে শুধু তার নাম নিয়ে একবার ডেকে উঠলেন। মায়ের উপস্থিতি শাবাবের রাগ গলে গিয়ে চোখে মুখে ভর করল অসহায়ত্বের ছাপ। তার এমন দশায় তার থেকেও বেশি কষ্ট যেন এই মানুষটা পাচ্ছেন। তোরি আমাকে একটু হেল্প করো প্লিজ। শাবাবের কথায় আহত দৃষ্টিতে তাকালো হীর। সে তো তার সামনেই দাঁড়িয়ে, আর তরি খানিক দূরে। তাহলে তাকে কেন চোখে পড়ল না শাবাবের? তার থেকে দূরে দাঁড়িয়ে থাকা তরিকেই তার চোখে পড়ল। হীর নীরবে প্রস্থান করল। শাবাব বুঝতেও পারল না হীরের মনের ক্ষতটা ঠিক কতখানি বাড়ল। শাবাবের কথায় তরি শান্ত হলো। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে শাবাবকে ধরে ড্রয়িং রুমে নিয়ে গেল। ওই পাশ থেকে শিলাও সাহায্য করলো তাকে। শাবাবকে কোনো রকম বসিয়ে শিলা দৌড়ে গেল বরফ আনতে। নাজমা বেগম ছলো ছলো চোখে ছেলের দিকে তাকিয়ে আছেন। সে জানেন তার ছেলে অল্পেতে কষ্ট পায় না, অনেক বড় আঘাতেই তার কষ্ট হয়। ছেলের মুখ বলছে আঘাতটা তার ভয়াবহ আকারে লেগেছে। শিলা হাতে করে বরফ নিয়ে এলো। সানিয়া শিলার থেকে বরফগুলো নিয়ে শাবাবের পায়ের কাছে বসে পড়ল। শাবাবের ব্যথার অনুসন্ধান চালিয়ে অসহায় কণ্ঠে বলতে লাগলো, কোথায় কোথায় লেগেছে দেখাও আমায়, আমি বরফ লাগিয়ে দিচ্ছি। শাবাব অসহায় চোখে তাকালো বোনের দিকে। তার সামান্য কথায় বাড়ির শুধু সবাই অহেতুক হয়রান হয়ে যাচ্ছে, যা দেখে মনে মনে উল্লাস করছে মনিকা আর শিলা। নাজমা বেগম ভরাট কণ্ঠে বলে উঠলেন, সব সময় বলি একটু দেখে চলাফেরা কর, চারপাশ ভালো করে দেখে শুনে হাঁটবি, তা না তোর চটপট করার স্বভাবটা আর গেল না। মা, তুমি আমার এইটুকু ব্যথায় এত কষ্ট পাচ্ছ? এগুলো তো আমার জন্য কিছুই নয় মা। আমি এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছি ট্রেনিংয়ে। তখন তো কখনো এমন ঘটেছে যে মনে হয়েছে এই বুঝি আমি মরে গেলাম, এই বুঝি মৃত্যু ঘটলো আমার। তবুও দেখো কিছুক্ষণের মধ্যে একদম ঠিক হয়ে উঠেছি আমি। আর এখন এই একটু সামান্য ব্যথা মা, তুমি প্লিজ। নাজমা বেগম খ্যাপা স্বরে বলে উঠলেন, কোথায় কবে তুই কি কি করেছিস জানতে চেয়েছি আমি। দেখে শুনে হাঁটবে না, আবার মাকে জ্ঞান দেওয়া হচ্ছে। তাড়াতাড়ি পা দেখা কোথায় লেগেছে। এই সানি, মারে ভালো করে দেখে বরফ লাগিয়ে দে তো। সানিয়া মায়ের আদেশে মাথা হ্যাঁ সূচক মাথা নাড়ল। পেছন থেকে মনিকা বলে উঠল, আই এম সো সরি বেটা, আমার আসলে পায়ে স্লিপ কেটে গিয়েছিল, আমি বুঝতে পারিনি বাবা, সো সরি। শাবাব মুখে জোরপূর্বক হাসির রেখা টানল। তরি শক্ত চোয়ালে মনিকার দিকে তাকাতেই শাবাব তরির হাতের উপর আলতো করে হাত রাখল। মনিকার উদ্দেশ্যে বলল, ইটস ওকে মনি, অ্যাকচুয়ালি আমি নিজেই নিজের নিয়ন্ত্রণ রাখতে পারিনি। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে হয়তো এভাবে পড়ে যেতে হতো না। তরি গাল ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল। মনিকা মুখে মেকি হাসি জুড়ে বলল, আমার জন্যই হলো এসব, প্লিজ ফরগিভ মি। মনিকাকে ক্ষমা চাইতে দেখে নাজমা বেগম বলে উঠলেন, আহা মনি, হয়েছে বাবা, ছেলের কাছে এত সরি বলতে হবে না। হয়তো তুমিও বুঝতে পারোনি আর আমার ছেলেও বুঝতে পারেনি, ভুল করে হয়ে গেছে, তাতে এতবার ক্ষমা চাইতে নেই বোন। মনিকা মাথা নিচু করে হাসল। শিলার দিকে আর চোখে তাকিয়ে কিছু একটা ইশারা করে আবারও কথা জুড়লেন নাজমা বেগমের সাথে। শাবাব এবং তরি তার দৃষ্টি অনুসরণ করে শিলার দিকে দেখতেই বোধগম্য হলো শিলা কফিটাকে পরিষ্কার করতে গিয়েছে। এখন যে ওই কফির এক ফোঁটাও অবশিষ্ট থাকবে না সিঁড়িতে, পুরো প্রমাণই লোপাট করে দিবে তারা। তরি অধৈর্য দৃষ্টিতে তাকালো শাবাবের দিকে। শাবাব দীর্ঘশ্বাস ফেলে এক হাতে মাথা চেপে ধরল। নিজেকে আপাতত অনুভূতি শূন্য মনে হচ্ছে। মনি যে এবারও হাত ফসকে বেরিয়ে গেল। তরি সবার চোখের আড়ালেই শাবাবকে সান্ত্বনা দিতে শাবাবের কাঁধে হাত রাখল। আস্তে করে বলল, রিল্যাক্স ইয়ার, এবার প্ল্যানটা ফ্লপ করেছে, সো হোয়াট, নেক্সটের প্ল্যানে আমাদের হাতে কোনো না কোনো কলু মাস্টার কি আসবে, আসতেই হবে। হীর সবার থেকে বেশ খানিক দূরত্বে দাঁড়িয়ে আছে। মন শক্ত করে বসে আছে এই ভেবে যে সে কিছুতেই দেখবে না শাবাবের দিকে। কিন্তু সে না পেরে যখনই দেখে শাবাবকে, ঠিক তখনই তরি আর শাবাবের কোনো না কোনো মুহূর্তের সাক্ষী তাকেই হতে হচ্ছে। যেমন এখন
তরি শাবাবের কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিচ্ছে। হীরের মনটা বিষাক্ত হয়ে উঠল অজানা কষ্টে। ইচ্ছে করছে মরে যেতে। বারবার তরি আর শাবাবের এমন মুহূর্ত দেখার চেয়ে মরণই যে ঢের ভালো। শাবাব বিছানায় আধশোয়া হয়ে বসে আছে, হাতে মোটা একখানা বই, তীক্ষ্ণ দৃষ্টি বইয়ে নিবদ্ধ। আদ্র তার সামনে দাঁড়িয়ে মিনিট পাঁচেক পর পর পায়চারি করে যাচ্ছে। মনটা ক্রমশই অস্থির হয়ে উঠছে তার। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন তালগোল পাকিয়ে যাচ্ছে। সুন্দরী তরিয়াবু কি চলে গেছে? প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই। উত্তর দেওয়ার মতো আশেপাশে লোকজনও তেমন নেই। সবাই আছে সঙ্গীতের অনুষ্ঠানে, নাচ গান করে হই হুল্লোড়ে ব্যস্ত। তার 3 কামিনী বন্ধুরাও সেখানেই নেচে গিয়ে বেড়াচ্ছে। আর এদিকে শাবাবকে জিজ্ঞেস করবে যে তারও উপায় নেই। শাবাবের সাথে তার সম্পর্ক যতই গভীর হোক, তরির ব্যাপারে তার কাছে জিজ্ঞেস করতে ভয়েই তার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। শাবাব যদি রেগে গিয়ে তার মাথায় বন্দুক তাক করে বলে, তরির খবর জেনে তোমার কি লাভ? তখন উত্তরে সে কি বলবে? ভাইয়া ভাইয়া, আমি না তোমার ফ্রেন্ড তরিয়াপুর প্রেমে পড়েছি। আই এম অলসো ক্রাশড অন হার ভাইয়া। ক্রাশ খেয়েছি আবার প্রেমেও পড়েছি। সব মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে আবার আপুও বলছি। ছি, এইসব কথা শাবাব ভাইয়া শোনার আগেই তো আমায় গুলি করে দিবে। তাহলে আর কি উপায়? আদ্র, কি হয়েছে তোমার? বারবার বাইরে উকি দিচ্ছ কেন? কারোর আসার অপেক্ষা করছো? শাবাবের গম্ভীর স্বরে থমকে গেল আদ্রের পা। সে চমকে উঠে বুকে হাত চেপে আর চোখে শাবাবের মুখ দেখার চেষ্টা করল, কিন্তু সফল হলো না। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, না না না, কিছু না ভাইয়া। শাবাব ভ্রু কুঁচকে মুখ তুলল। আদ্রের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি ভয় পেয়ে আছো মনে হচ্ছে। কেন বলো তো, কি হয়েছে? না 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 না, কই কিছু না। সত্যি তো কিছু না? নাকি কিছু লুকোচ্ছ? কিছু হলে বলো আমায়। আদ্র ঢোক গিলল, গলা খাকারি দিয়ে পড়ল, সত্যি কিছু না ভাইয়া। শাবাব মাথা নেড়ে বলল, আচ্ছা হ্যাঁ, শোনো, আমার খুব খিদে পেয়েছে। তুমি মাকে গিয়ে একটু বলবে আমাকে কিছু খাবার দিতে। শাবাবের কথায় মনে লাড্ডু ফুটে উঠল আদ্রের। খুশিতে আটখানা হয়ে বলে উঠল, এই এক্ষুনি যাচ্ছি ভাইয়া। কথাটা কোনো মতে বলেই এক দৌড়ে চলে গেল আদ্র। শাবাব তার যাওয়ার পানে তাকিয়ে স্মিত হাসল। সে মনে মনে কি যেন ভাবল। ঠোঁটের কোণে হাসির রেখা দীর্ঘ রেখেই আবারও মনোনিবেশ করলো বইয়ে। আধা ঘন্টার মাথায় রুমের দরজায় কেউ নক করলো। শাবাবের মনোযোগ ঘেটে গেল পড়ার লাইন থেকে। বেডে বসে নড়াচড়াও সম্ভব নয়, যার দরুন দেখা গেল না দরজায় দাঁড়িয়ে কে এত ফর্মালিটি মেইনটেইন করছে। ভেতরে এসো। শাবাব গলা উঁচিয়ে ডাকলো। আগন্তুক অনুমতির অপেক্ষা করছিল। অনুমতি পেতেই গুটি গুটি পায়ে হাতে সাজানো খাবারের ট্রে নিয়ে ভিতরে ঢুকলো। পার্পেল রঙের চুড়িদার পরিহিত আগন্তুক, খোলা চুল, কানে গোল ঝুমকো, হাত ভর্তি পার্পেল রঙের রেশমি চুড়ি, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। হঠাৎ এত লিপস্টিক কেন লাগালো? যাকে দেখাবে সে তো পা ভেঙে ঘরে বন্দী। তবে কি বাইরের ছেলেদের দেখিয়ে মাথা খারাপ করে দেওয়ার ফন্দি হচ্ছে? বেশ সাহস বেড়েছে তো, এর একটা বিহিত করা দরকার। হীর ঠোঁটে ঠোঁট চেপে খাবার সাজানো ট্রের ভার নিয়ে এগিয়ে এলো শাবাবের দিকে। শাবাবের বেডের কোল ঘেঁষে ছোট্ট একটা ড্রয়ার। হীর ট্রেটা কোনো রকমের ড্রয়ারের উপর রেখে হাঁপ ছেড়ে বাঁচল। চুরিতে ঝনঝন আওয়াজ তুলে কোমর সোজা করে দাঁড়ালো সে। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে শাবাবের দিকে তাকালো। শাবাব রাগী চোখে তাকিয়ে আছে তার দিকে। শাবাবের চাহনির বিশেষ পাত্তা না দিয়ে সে বলে উঠল, বড় মা ব্যস্ত, রবি বাসায় নেই, আর বাকি কেউ খাবার নিয়ে আসতে পারবে না, তাই আমি নিয়ে এলাম। এখানে পানিও আছে, আস্তে ধীরে খেয়ে নাও। এত সেজেছিস কেন? এত সেজে গুজে কাকে দেখাচ্ছিস শুনি? হীরের ভ্রু কুঁচকে এলো। নিজেকে একবার দেখে নিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, সাজলাম কোথায়? এটা কি সাজা বলে নাকি? ঠিক করে তো কাজলটাও দেইনি। শাবাব চট করে গিয়ে বলল, গাদা গাদা মেকআপ লাগিয়ে বলছিস সাজলাম কোথায়? ফাইজলামও হচ্ছে। আশ্চর্য, তুমি এভাবে চড়ছো কেন? আর আমি গাদা গাদা মেকআপ করলাম কখন? নিচে কে কে? কে কে থাকবে? সবাই আছে। কোন কোন ছেলেরা আছে? অনেক ছেলে আছে, সবার নাম জানি না। অনেকে এসে পরিচিত হয়েছে। তুমি বললে এখন গিয়ে সবার নাম জিজ্ঞেস করে সে তোমাকে জানাচ্ছি। একটা চর মেরে সব দাঁত ফেলে দিব। শাবাবের ধমকে চমকে উঠল হীর। মনে হলো যেন শাবাব সত্যি সত্যি চর লাগিয়েছে তাকে। দুই গালে হাত চেপে ভয়ার্থ দৃষ্টি নিক্ষেপ করলো শাবাবের দিকে। শাবাব পুনরায় রাগান্বিত স্বরে বলে উঠল, লিপস্টিক মোচ। লিপস্টিক মুছবো? কিন্তু কেন?
যা বলছি কর। হীর চমকে উঠে হাতের উল্টো পিঠ চেপে ধরল নিজের ঠোঁটে। শাবাবের রক্তলাল চোখ দেখার চেয়ে ঢের ভালো লিপস্টিক না পরা, তাই চট জলদি লিপস্টিক মুছতে আরম্ভ করলো। হীরকে লিপস্টিক মুছতে দেখে শাবাবের রাগ কমল না, তাই আবারও বলে উঠল, টিপ তোল আর কানের ঝুমকো খোল। শাবাবের কথায় অসহায় চোখে তাকালো হীর, কাঁদো কাঁদো মুখ করে বলল, তুমি এমন কেন করছো? চর খাবি নয়তো এগুলো খুলবি। খুলছে। এগুলি নিয়ে কোথায় যাচ্ছিস? রাখ এখানে। হীর ঠোঁট উল্টে তাকালো। ঝুমকো জোড়া হাতের মধ্যে লুকিয়ে নিতেই ধমকে উঠল শাবাব। হাজার অনিচ্ছা কাজ করলেও বাধ্য মেয়ের মতো ঝুমকো জোড়া শাবাবের পায়ের কাছে রাখলো। তা দেখে শাবাব আবারও বলে উঠল, ওখানে রাখতে হবে না, আমার হাতে দে। তোর বিশ্বাস নেই? ওখানে রাখবি, আবার কিছুক্ষণ বাদে এসে এগুলো নিয়ে ছুটতে পালাবি। কে বলতে পারে এগুলো ফর্মালিটিসের জন্য করছিস না? হীর ঠোঁট ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে ঝুমকো জোড়া শাবাবের হাতে তুলে দিল। ঝুমকো জোড়া হাতে পেতেই শাবাবের ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি হাসির রেখা, যদিও তা হীরের অগোচরে। হীর আর দেখল না শাবাবের রিয়াকশন। সে ভারী মন খারাপ করেই বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো, যা দেখে শাবাব নিজের হাসি লুকিয়ে আবারও নীরস কণ্ঠে ডেকে উঠল তাকে। কোথায় যাচ্ছিস? হীর অসন্তোষ মনে দাঁড়িয়ে পড়ল, পেছন ফিরে বিমর্ষ কণ্ঠে বলে উঠল, আবার কি হলো? শাবাব এক ভুরু উঁচিয়ে তাকালো। হীরের পা থেকে মাথা অবধি একবার নিরীক্ষণ করে বলল, পার্পেল রঙে তোকে ভীষণ মানায়, সুন্দর লাগছে। শাবাবের মুখে নিজের প্রশংসা যেন বিশ্বাস করতে পারছে না হীর। অবাকের শেষে চূড়ান্তে পৌঁছে হাঁ করে তার মুখপানে চেয়ে রইল। হজম করতে কষ্ট হচ্ছে, তাই বোকা গলায় বলে উঠল, শাবাব তুবড়ে গেল। হীরের সামনে তার নিজের প্রশংসা করে ফেলল সে, ইচ্ছে করে নয়। কিন্তু হীর কি ভাবছে? কিছু না, যা তো এখন। এত কথা বলতে ভালো লাগছে না। এই নরম, এই শক্ত, এ কেমন রূপ মানুষের! অদ্ভুত এবং চরম বিরক্তিকর লোক এই ছেলে। নিজেই প্রশংসা করছে, আবার নিজেই বকছে। হীর গাল ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল। কিছু বলবে তার আগেই শাবাব আবারও বলে উঠল, আর হ্যাঁ, কাল ভোরে সবার আগে ঘুম থেকে উঠবি। উঠে চারপাশে তাকাবি না, কেউ ডাকলেও শুনবি না, সোজা আমার রুমে চলে আসবি। এসে তোর এই ঝুমকো জোড়া ফেরত নিবি। হীর ভ্রু কুচকে তাকালো, উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, কাল ভোরে এই ঝুমকো নিতে আসবো কেন? আমার আর এই ঝুমকোর দরকার নেই। আমার আরো অনেক ঝুমকো আছে, আর কেউ ডাকলে শুনবো না কেন? আমি কি অভদ্র মেয়ে নাকি? হ্যাঁ। শাবাব ধমকে উঠে বলল, এত ভদ্র হওয়ার কোনো দরকার নেই, যা বলেছি তাই করবি। কথার নড়চড় হবে তো খবর আছে। হীর চুপসে গেল শাবাবের ধমকে, আর কিছু বলার সাহস পেল না। চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে গেল রুম থেকে। শাবাব তার যাওয়ার পানে তাকিয়ে স্মিত হাসল। ঝুমকো জোড়া চোখের সামনে তুলে ধরে বাঁকা হেসে কিছু একটা ভাবলো মনে মনে। অতঃপর খুব সাবধানে দুহাতে ভর দিয়ে বিছানা ছেড়ে নামলো সে। খুঁড়িয়ে খুঁড়িয়ে বড় আলমারির কাছে গিয়ে আলমারির তালা খুলে 3টে গলার লকেট আর নেকলেস বের করলো। অন্য হাতে বের করে আনলো কয়েক জোড়া ঝুমকো, কোমরবন্ধনী আর পায়েল। এগুলো সবই হীরের। শপিং মল থেকে সেদিন বাড়ি ফেরার পর তার জুয়েলারির প্যাকেটটা তার রুমেই ছিল। হীরও পরে আর খোঁজেনি, তাই সেও দেয়নি। আজ এগুলোতে আরো কিছু মেলাতে হবে, একদম গোপন কিছু, যার সম্বন্ধে মনি, শিলা, ইভেন হীর অব্দি জানতে পারবে না। হঠাৎ দরজায় নক করলো কেউ। শাবাব আকস্মিক চমকে উঠল কিঞ্চিত, তবে প্রকাশ পেল না, কারণ সে জানে এই সময় এখানে কে আসতে পারে। শাবাব হীরের বাকি জুয়েলারির সাথে ঝুমকো জোড়া একত্র করে রেখে দিল। আলমারি দরজাটা আস্তে করে লাগিয়ে লক করে দিল। পেছন মুড়ে তার টিমদের ভেতরের আসার অনুমতি দিয়ে ধীরে সুস্থে গিয়ে বেডের উপর বসলো। আভিক সবার শেষে ঢুকতে ঢুকতে দরজা লক করে দিল। অতঃপর সেও এসে যোগ দিল সিক্রেট মিটিংয়ে। সঙ্গীতের শেষ নাচটা তড়িৎ ছিল। নাচতে নাচতে বেচারি হয়রান হয়ে একপাশে এসে দাঁড়ালো। ঘন ঘন নিঃশ্বাস ফেলে আশেপাশে পানির খোঁজ চালালো। এমন সময় পানি নিয়ে হাজির হলো আদ্র। লজ্জায় মুড়িয়ে আছে তার চোখ, নাক, কান, ঠোঁট। মূলত সে লজ্জায় লাল হয়ে উঠেছে। তরির দিকে পানিটা এগিয়ে দিয়ে পড়ল, পানি খেয়ে নিন, ভালো লাগবে। পানি খেয়ে তরির মুখ হাস্যোজ্জ্বল হয়ে উঠল। আদ্রর পানে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে গালে আলতো করে হাত রেখে বলল, থ্যাংক ইউ ডিয়ার, অনেক উপকার করলে। কথাটা বলেই তরি পানিটা নিয়ে ঢকঢক করে খেতে লাগলো। যদিও সেই দিকে আদ্রের হুঁশ নেই, সে তো বেহুশ হয়েছে। তরি তার গালে আলতো স্পর্শ দিয়েছে, তাই তার হৃদস্পন্দন তরতর করে বেড়ে গেল।
সেই ঢিপ ঢিপ আওয়াজে যেন সারা বাড়িময় কাঁপছে। আদ্র বুকের মাঝে হাত চেপে শটান হয়ে দাঁড়িয়ে রইল। তরি ভীষণ সুন্দরী, আদ্রের মতে পৃথিবীর দ্বিতীয় সুন্দরী মেয়ে তরি। কারণ মায়েরা নাকি সর্বদা পৃথিবীর প্রথম এবং শ্রেষ্ঠ সৌন্দর্য নিয়ে থাকে, আর তারপরে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা শুধু এবং শুধুই তরি। তরি পানির খালি গ্লাসটা আদ্রের দিকে এগিয়ে দিতে গেলে খেয়াল করলো আদ্র কল্পনায় ভাসছে। তার চোখে স্বপ্নেরা লুকোচুরি খেলা খেলছে, কিন্তু কি স্বপ্ন আর কি কল্পনায় ভাসছে আদ্র সেটা তরি ধরতে পারল না। সে মৃদু হেসে আদ্রের চোখের সামনে হাত নাড়ল, তাতে যেন আদ্র আরো কিছুটা তলিয়ে গেল কল্পনার জগতে। তরি গ্লাসটা আদ্রের হাতে দিয়ে পুনরায় একই কাজ করলো। আদ্রের গালে আলতো করে হাত রেখে বলল, কিউট বয়। কথাটা বলে চলে গেল তরি। আদ্র এবার খুশিতে মরে যাচ্ছে। তার গ্লাস তাকে একবার নয় দুবার গালে আলতো করে স্পর্শ দিয়ে গেল। হায়! আদ্র খালি গ্লাসটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে তরির যাওয়ার পানে ঘুরে দাঁড়ালো। তরির হাঁটার স্টাইলও একদম মাস্ত, একদম পরি পরি ইয়ার। অসাবধানতায় মুখ ফসকে বেরিয়ে এলো কথাটা, আর এমনই সময় বের হলো যখন তার দুই বন্ধু দূর থেকে তার গতিবিধি পর্যবেক্ষণ করে দৌড়ে এলো। মুহূর্তেই মুখটা ইয়া বড় আকার ধারণ করলো এশা এবং মিলির। দুজনে বিস্মিত চাহনিতে আদ্রের দৃষ্টি পর্যবেক্ষণ করতেই বুঝতে পারল সে তরিকে দেখছে। মিলি আদ্রের দিকে কতক্ষণ মুখ কুচকে তাকিয়ে থেকে গাঁটটা মারল তার মাথায়। আদ্র প্রথম গাঁটটা সামলাতেই আর একটা গাঁটটা মারল এশা। বেচারা আকস্মিক ঘটনায় ভড়কে গিয়ে দুই বন্ধুর দিকে বারবার তাকাতে লাগলো। তিনি তরির দিকে ইশারা করে সন্দিহান কণ্ঠে বলল, কি চলছে এখানে? আদ্র পাল্টা জবাবে মিলির মাথায় চাটি মেরে পড়ল। প্রেম প্রেম খেলা হচ্ছে, দেখছিস না ইডিয়েট? মিলি নাক ফুলিয়ে আদ্রকে আর একটা গাঁটটা বসিয়ে বলল,